সো গুড মর্নিং, নমস্কার, আদাব। আর আজকে আমার টপিক হলো আপনার চারপাশে পাঁচজন যেরকম হবে আপনি সেরকমই হবেন আসলে। ইফ ইউ জাস্ট গো ব্যাক, আপনি যদি একটু ভাবেন যে আমরা কিভাবে বড় হই, আমাদের নেচার কী করে তৈরি হয়, আমাদের পার্সোনালিটি কী করে তৈরি হয়, কখনো এটা ভেবে দেখেছেন যে একজন ফ্রেঞ্চ বাচ্চা কিভাবে এত ভালোভাবে ফ্রেঞ্চ বলতে পারে, বা একজন বাচ্চা যে লন্ডনে জন্ম নিয়েছে সে এত ভালো ইংরেজি বলতে পারে, অথচ আমাদের শিখতে হয়। It's all impact of the society we live in. যে অন্ধ্রপ্রদেশে বাড়ি সে খুব ভালো তেলেগু ভাষায় কথা বলতে পারে, আর যে তামিলনাড়ুতে জন্ম সে তামিল বলতে পারে। এটা ওদের কাছে যথেষ্ট সহজ, কিন্তু আমাদের শিখতে অনেকটা সময় লেগে যাবে। একটু ভালো করে ভাবুন যে এরকমটা কেন হয়। এরকম এই জন্যে হয় বিকজ উই আর ডিপলি সারাউন্ডেড বাই সাম পিপল। সেরকম মানুষগুলো কখনো কখনো এটা কখনো কখনো ডিফল্ট হয়, আবার মাঝে মাঝে যখন আমরা একটু জ্ঞানী হয়ে যাই, আমাদের একটু জ্ঞান হয়, তখন আমরা আমাদের কম্প্যানিয়ন, আমরা আমাদের কলিগ, আমাদের কোম্পানি আমরা স্মার্টলি চুজ করি। যদি আপনি আপনার চারপাশে সেরকম মানুষজনকে রাখেন যাদের মতো আপনি হতে চান, আমি আপনাকে বলতে পারি যে কয়েক বছরের মধ্যে আপনি তাদের মতো সত্যিই হতে পারবেন। হতে পারে যে আপনার বন্ধু একজন খুব ভালো সিঙ্গার, খুব ভালো অ্যাথলিট, খুব ভালো স্পোর্টসম্যান, বা কেউ স্মোক করতে পারে, বা কেউ ড্রিঙ্ক করছে, হয়তো সে হয়তো আপনাকে বলছে যে কি প্রয়োজন কাজ করার, এত গাধার খাটুনি খাটার, রাত 10টা অবধি কাজ করছেন আপনি। আর এমন বন্ধু হয়তো থাকবে যে সে বলবে আরও বেশি কাজ করা উচিত, কাজ ছাড়া বেশি কিছু ভাবা উচিত নয়, আরও শিখতে হবে, না শিখলে কিচ্ছু হবে না, আই ওয়ান্ট টু বিকাম সাম বিগ গাই। হয়তো এমন মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে যারা খুব ভালো গান গাইতে পারে, থাকতেই পারে এরকম বন্ধু, এবং সামহাও তার একটা এফেক্ট সেটা ডেফিনেটলি আপনার মধ্যেও আসবে। আপনি যেরকম বন্ধু রাখবেন নিজের কাছে সেরকমই আপনি হবেন আস্তে আস্তে। সো বি ভেরি ওয়াইজ, ওয়েদার ইউ আর ওয়ার্কিং অন দ্য ফিল্ড, বা আপনি অফিসে কাজ করছেন, বা ফ্যাক্টরিতে কাজ করছেন, যে কোনো জায়গায় আপনি যেখানেই কাজ করছেন, যদি আপনার আশেপাশে এরকম লোক থাকে যারা একটু টক্সিক প্রকৃতির হয়, তারা শুধু খামতি ধরতে জানে, তাদের ব্যাপারটা আলাদা। আর আরও একটা জিনিস যেটা আমি এক্সপ্লেন করতে চাই এখানে, মানুষ সবসময় ভিড়ের একজন হয়ে থাকতে চায়, আর ভিড়ের মধ্যে কখনো লিডার্স থাকতে পারে না। ক্রাউডের মধ্যে শুধুমাত্র ফলোয়ার্স থাকতে পারে। আর সেই ভিড়ের মধ্যে যখন কোনো একজন একটু অন্য রকমের ভাবনা চিন্তা নিয়ে আসে, কোনো একটা ডিফারেন্ট কাজ করে, তখন মানুষ, তার সহকর্মীরাই তাকে নিয়ে মজা করে যে আরে ও তো গাধা, ও তো বোকা বোকা কাজ করছে, ওর কোনো মাথা মুন্ডু নেই। বাট বাই এনি চান্স যদি ও সাকসেসফুল হয়ে যায়, তখন মানুষ তাকে ফলো করতে শুরু করে, তাকে কপি করা শুরু করে, অ্যান্ড যখন সে প্রচণ্ড বেশি সাকসেসফুল হয়ে যায়, তখন মানুষ তাকে অ্যাডমায়ার করাও শুরু করে। তো শুধু ভাবুন যে আপনি কেমন মানুষের মধ্যে রয়েছেন, আপনার চারপাশের লোকজন আসলে কেমন, কারণ সেটা সত্যিই ম্যাটার করে। আনফর্চুনেটলি বেশিরভাগ মানুষই এটাকে নিয়ে খুব একটা সিরিয়াসলি ভাবেন না। খুব কম মানুষই এটাকে নিয়ে ভাবেন যে এই জিনিসটা আদৌ ইম্পর্ট্যান্ট কি ইম্পর্ট্যান্ট নয়। এবং এটা আমার একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ টু অল দ্য ম্যানকাইন্ডিয়ান্স। যদি আপনি গ্রো করতে চান, আপনাকে এটা ভাবতে হবে যে আপনার চারপাশে ঠিকঠাক মানুষ আদৌ আছে কি না। আপনি একটা লিডারের কথা ভাবুন, একজন লিডার কি সব কিছু জানতে পারে আদৌ? ক্যান হি বি এক্সপার্ট ইন এভরিথিং? উনি কি R&Dতে এক্সপার্ট হতে পারবেন? উনি ম্যানুফ্যাকচারিংও পারবেন, উনি মার্কেটিংও পারবেন, সেলসও পারবেন, লজিস্টিক্সও পারবেন, ফিন্যান্স? এটা কি সম্ভব নাকি? সম্ভবই নয় সেটা। তো একজন স্মার্ট লিডার কি করে আসলে? সে তার চারপাশে স্মার্টার পিপলকে রাখে। নিজের চারপাশে সে এমন স্মার্ট মানুষজনদেরকে নিয়ে আসে যারা তার থেকে কোনো না কোনো একটা ডোমেনে বেশি স্মার্ট, এবং তখন তিনি তার থেকে শেখা শুরু করেন, তিনি সেটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, তারপর তিনি তাদের এক্সপার্টাইজকে ইউজ করা শুরু করেন। এটাই হয় আসলে। যে কোনো লিডারকে যে কোনো জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য 3টে জিনিসের প্রয়োজন পড়ে। প্রথম হচ্ছে তাকে সবাই পছন্দ করুক। সো প্রথমত, যখন আপনি একজন নিউ লিডার, আপনার সবে প্রমোশন হয়েছে, আপনাকে নিজেদের জুনিয়র্সদের সঙ্গে দেখা করা উচিত, তার সঙ্গে ভালো বিহেভ করতে হবে, তাদেরকে জানতে হবে। বিকজ কারোর একটা কাজ করার ফলেই সেলটা আসে, কারোর একটা ভাবনা চিন্তার জন্যই সেলটা আসে, কারোর একটা অ্যাম্বিশনের জন্যই সেলটা হয়, তার নিডের জন্য হয়। যদি সে নিডি হয়, যদি সে অ্যাম্বিশিয়াস হয়, যদি সে ফ্যামিলির প্রয়োজনে কাজটা করে, তার কি প্রয়োজন, তার কি অ্যাম্বিশন, সেটা আপনাকে জানতে হবে। ইউ শুড বি লাইকড ফার্স্ট। দ্বিতীয় জিনিস হচ্ছে রেসপেক্ট। একজন লিডার সে তখনই রেসপেক্ট পাবে যখন সে প্রফেশনালি এমন কিছু একটা করে যেটা তাদের জুনিয়রসদের থেকে বেটার হয়। যখন আপনি একজন ম্যানেজার হন, একজন লিডার হন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, যে কোনো লাইনে, আপনি কোনো একটা বিষয়ে সবার থেকে বেটার হবেনই। সেই জায়গায়, সেই বিষয়ে গিয়ে ডু সামথিং গ্রেট।
এবং তখন সেটার কথা সবাই আপনিই বলবে। আপনি কোনো জায়গার ডক্টরদেরকে ভালো চেনেন, সেখানে গিয়ে কনভার্ট করে দিন, আপনার বন্ধু নিশ্চয়ই আছে। এটা তো ইম্পসিবল যে একজন লিডার ক্যান বি সুপারম্যান, যে সে সেখানেই যাবে, যে কোনো স্টেট বা যে কোনো জায়গাতেই যাবে, সেখানে সব কিছু ঠিক করে দেবে, সেটা তো হয় না। কিন্তু কিছু একটা করলে তার ভ্যালু থাকবে। কিন্তু তার আগে ইউ হ্যাভ টু গেইন রেসপেক্ট ফ্রম দ্য জুনিয়র্স। সে নিজের জায়গাতে এমন কিছু একটা করলো যেটা খুব ভালো কাজ হলো, সেটা নিজে নিজেই অ্যাম্পলিফাই হতে থাকবে। থার্ড, হি ইজ সাপোজ টু মেক শিওর যে তার টিম একটা ঠিকঠাক ডিরেকশনে যাচ্ছে। বিকজ যদি দলে ঐক্য না থাকে, যদি লিডারশিপটা প্রপারলি বোঝা না যায়, 3 জন এদিকে কাজ করছে, 10 জন ওদিকে কাজ করছে, 5 জন হয়তো অন্য কোনো দিকে কাজ করছে, তাহলে আউটকামটা কখনোই এফেক্টিভ হবে না। এটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কথা। অতীতে ম্যানকাইন্ড এটার জন্য সাফার করেছে, কিন্তু এখন আমরা চেঞ্জ হচ্ছি, আমরা অনেকটা চেঞ্জ হয়েছি, আমরা অনেকটা ইমপ্রুভড হয়েছি, কিন্তু এখনও অনেক কিছু করা বাকি আছে, অনেক চেঞ্জেস আসা বাকি আছে। এখনও মানুষজন নস্টালজিয়ায় বাঁচছে। এখনও অনেকেই বলে যে আরে ভাই, আগের সময়টা অনেক ভালো ছিল, তখন আমরা অ্যাক্টিভিটিস কি করলাম কেউ জিজ্ঞাসা করতো না, 2-3 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসতাম। আমি এগুলোকে নিয়ে কথা বলতেই চাই না, বাট আমি একটা কথাই বলতে চাই আপনাকে, স্যার, উই আর অন আ ভেরি ফাস্ট ট্র্যাক, এবং এটা এক্সপ্রেস হাইওয়ে ট্র্যাক নয়, এটা একটা রেসিং ট্র্যাক, যেখানে আমাদেরকে ফারারি চালাতে হবে। এটা মনে রাখবেন, যদি আপনি ম্যানকাইন্ডে গ্রো করতে চান, আপনাকে অনেকটা চেঞ্জ করতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে মানুষ শুধুমাত্র একটা ফ্যাশনে থাকা পছন্দ করে, কারণ প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে ধরা যাক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তারা সেখানে কথা বলে, ফ্যাশন ফলো করে একটা। আজকের দিনে দাঁড়িয়ে সবাইকেই পডকাস্টার হতে হবে বলা যায়, সবাইকে এমন কিছু একটা কাজ করতে হবে যেটা সবাই করছে। কিন্তু আপনি যদি বেসিক্যালি একজন ডিসরাপ্টার হন এবং আপনি সেটাই মেনটেন করে থাকেন, তখন কিন্তু আপনাকে নোটিস করা হবে। ভাবুন কোন কাজটা যেটা সবাই করছে, যেটা আপনাকে করবেন না, আপনি একটু ডিফারেন্ট করবেন, এবং তখন আপনাকে নোটিস করা হবে। প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে কি চায়, যে আমি কাজ করব কিন্তু কম কাজ করব এবং তার ফল বেশি পাবো আমি। আই শুড ডু লেস অ্যান্ড আই শুড গেট মোর। এবং মানুষ এটাকে একটা অদ্ভুত নাম দিয়েছে, মানুষ এটাকে বলে স্মার্ট ওয়ার্কিং। তারা কঠোর পরিশ্রমে খুব একটা বিশ্বাস করে না, তারা কিসে বিশ্বাস করে না, স্মার্ট ওয়ার্কিং, এবং তারা এটা অদ্ভুতভাবে এটাকে জাস্টিফাই করতে থাকে। কিন্তু আমার ওপিনিয়নটা কি, যে কোনো সময় আপনাকে যেটা বলা হয়েছে আপনি যদি শুধু ফলো করেন, সেটা যে কোনো কারণে আপনি ডিফল্টই ফলো করলেন, বা ধরা যাক পরিস্থিতির জন্য আপনাকে ফলো করতে হলো, কিন্তু এটা সবসময় বেশি ফলপ্রসূ হয়েছে। ডু মোর অ্যান্ড এক্সপেক্ট লেস। এবং এর মানিটা কি অ্যাকচুয়ালি, যে ডুইং মোর অ্যান্ড এক্সপেক্টিং লেস? যদি আপনি 100টা কল করেন, আপনি একদমই এক্সপেক্ট করবেন না যে 80টা কল আপনার সাকসেসফুল হয়ে যাবে। 80 ক্যানট বি সাকসেসফুল। আপনার হয়তো দেখা যাবে যে 20টা কি 35টা মতো কল সাকসেসফুল হবে। 10 থেকে 15% বা 10 থেকে 20% ডক্টরকে আপনি হয়তো কনভার্ট করতে পারবেন, কিন্তু 20-30% বা 40% হয়তো আপনাকে মেনটেইন করতে হবে। অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট আপনার সেলস, নতুন প্রোডাক্টের সেল ইমপ্রুভ হবে। এবং তাতে অ্যাডভান্টেজ কি হবে? অ্যাডভান্টেজ নাম্বার 1, যদি আপনার সাকসেস রেট ইজ মোর দ্যান দ্যাট, এটা আপনাকে মোটিভেট করবে। এবং অন্যদিকে যদি আপনি এটা এক্সপেক্ট করেন যে, এবং আপনি যাবেন অ্যান্ড ইউ উইল গেট আ রেড কার্পেট ওয়েলকাম, আপনি আপনার আউট অফ 10 80% বা 90% ডক্টর আপনাকে ওয়েলকাম করবে, আপনাকে সাপোর্ট করবে, কিন্তু সেটা যখন আপনি পাবেন না, কারণ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে, রিয়েল ওয়ার্ল্ডে, থিওরিটিক্যাল ওয়ার্ল্ডে এরকম ওয়েলকাম পাওয়া যায় না। কারণ পৃথিবীতে আপনি যখন যে কোনো পোস্টে যান, রিয়েল ওয়ার্ল্ডের যেটা হয়, এবং আপনি এত সহজে সাকসেস পান না সেখানে, এবং যার ফলে আপনি খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। আমি দেখেছি এরকম মেডিকেল র্যাপরা বলে যে না, এই প্রফেশনটা খুব খারাপ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এত স্ট্রাগল করতে হয়, টাকা পয়সা কম দেয়, না আমি এভাবে কাজ করতে পারবো না, আর সম্ভব নয় আমার পক্ষে, আই হ্যাভ টু চেঞ্জ মাই প্রফেশন, আমি অন্য কিছু করবো, আই উইল ডু সামথিং এলস। দিস ইজ হাউ পিপল কিপ প্ল্যান বি। এবার আপনি যখন মনের মধ্যে আপনার প্ল্যান বি ভাবতে শুরু করেন, আপনি ইনডাইরেক্টলি নিজেকে এটা বলছেন যে এটা 50-50, না হলে অন্য অপশন দেখবো আমি। এবং এটাই সব থেকে খারাপ জিনিস, সব সময় প্ল্যান এ কিভাবে কাজ করবে সেটা ভাবুন, এবং তখন আপনার ভালো কাজ হবে। এবং ওই যে বললাম, ডু মোর এক্সপেক্ট লেস, এটার আরও একটা অ্যাডভান্টেজ আছে। আপনি যখন ম্যানেজার হয়ে যাবেন, আপনি জুনিয়রদের থেকে এটা এক্সপেক্ট করা বন্ধ করবেন যে সে এক কথাতেই আপনার কথা শুনবে। আমি একবার বলেছিলাম বা দুবার বলেছিলাম, ও শুনলো না, অথচ আপনি এটা এক্সপেক্ট করে বসে আছেন যে সে করবে।
যদি এক দুবার বলাতেই মানুষ আপনি এক্সপেক্ট করেন যে সে করে ফেলবে, দেন ইউ আর লিভিং ইন আ ভেরি ইমপ্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, ইন আ ফুলস প্যারাডাইজ। আপনি এমন একটা পৃথিবীতে বাস করছেন যেখানে এরকম হয় না অ্যাকচুয়ালি, কেউ করবে না এরকম। যদি আপনি ডে 1 থেকে এটা ভাবেন যে আমার টিম, ধরা যাক 100 জনের টিম সেখানে, তাহলে কমপক্ষে 100 বার আমাকে সেই একই কথাটা বলতে হবে। আরও একটা কোয়ালিটি যেটা আপনার মধ্যে দেখা দেবে আস্তে আস্তে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটাকে বলা হয় ফলো আপ করার অ্যাট্রিবিউট, কোয়ালিটি। বারবার ফলো আপ করতে হবে, বারবার জিজ্ঞাসা করা, বারবার বলা। আপনার একটা অভ্যাস হয়ে যাবে একই কথা বারবার মনে করানোর, বারবার বলতে হবে, যাতে করে মানুষ মনে রাখতে পারে। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস একটা। এতে আপনারও একটা লাভ হবে, আপনি সহজে ফ্রাস্ট্রেটেড হবেন না। যদি আমি এটা এক্সপেক্ট করি যে আমার জুনিয়ররা 1 মিনিটে কাজটা করে ফেলবে, সঙ্গে সঙ্গে করে দেবে, আর সে যখন সেটা করবে না তখন আমি ফ্রাস্ট্রেটেড হতে থাকবো, আমি রাগ করতে থাকবো, আমি বাজে কথা বলতে থাকবো, আমি আমার জুনিয়রদেরকে হয়তো ইনসাল্ট করতে থাকবো, এবং আস্তে আস্তে এটা একটা টক্সিক এনভায়রনমেন্টে পরিবর্তিত হবে, লেস প্রোডাক্টিভ রাদার দ্যান মোর প্রোডাক্টিভ। মানুষের কাজ করার ক্যাপাবিলিটি বাড়ার বদলে কমতে থাকে যখন তাকে খারাপভাবে, রুডভাবে বলা হয়। এতে কোনো ডাউট নেই যে কাউকে একটা প্রেজও করা উচিত, তার সঙ্গে সঙ্গে ক্রিটিসাইজও করা উচিত, নিশ্চয়ই এটা করা উচিত। কিন্তু আমাদের এটা জেনে রাখা উচিত যে কখন প্রেজ করতে হবে, কি ব্যাপারে প্রশংসা করতে হবে, দরকারের বাইরে যেন না হয়, আর কোন ব্যাপারে আমাকে ক্রিটিসাইজ করতে হবে। কারণ ক্রিটিসাইজ যখন আমরা করব, তো কোথায় ক্রিটিসাইজ করতে হবে আমাকে আলাদা করে, সিচুয়েশনটাকে ভালো করে বুঝে আমরা আমাদের কাজটা করব। তখন দেখবেন মানুষ এটা ভালোভাবে নিচ্ছে। যে কোনো লিডারের ক্ষেত্রে সাকসেসফুল হতে গেলে তাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সবার প্রথমে যে আপনাকে সবাই যেন পছন্দ করে, রেসপেক্ট গেইন করুন আগে কিছু একটা করে, গোটা টিমটাকে ঐক্যবদ্ধ রাখুন, একসাথে রাখুন। কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, এই সব কিছু তখনই সম্ভব হয়, এই জিনিসটা এফেক্টিভ তখন হবে যখন আপনি অ্যানালিসিস করেন, যখন আপনি ডায়াগনোসিস করেন যে কে ভালো মানুষ, অ্যান্ড ইউ জাস্ট রিওয়ার্ড দেম, প্রমোট দেম। তাকে যতটা সম্ভব সাহায্য করবেন আপনি। ঠিক না? আমি তো ঠিক বলেছি যে ডিফারেন্সিয়েট করবেন আপনি, যে ও বেশি ভালো কাজ করেছে, ও বেশি ভালো কাজটা করেছে, আমি ব্লান্টলি মুখের উপরে বলে দেবো সেটা, বিকজ আমার কাছে এই যে ডেটা আছে, এই যে পাস্ট রেকর্ড আছে, ওকে যতটুকু বলা হয়েছে ও সেটা করে দেখিয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে টেলটা আছে, যারা কাজ করছে না, সেটাকে আপনি সরিয়ে দিচ্ছেন। আইদার দে চেঞ্জ দেমসেলস, তারা হয় নিজেকে চেঞ্জ করুক, অথবা আপনি মেক শিওর করুন যে তারা কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছে। তখন যারা মাঝখানে আছে, মানে এই এনভায়রনমেন্টে যারা মাঝখানে আছে, তারা ওপরের দিকে যাওয়ার সুযোগ পাবে। অন দ্য সেকেন্ড সাইড আপনি সবসময় দেখতে পাবেন যে এরকম কিছু লিডার আছে যারা সবাইকে খুশি করার চেষ্টা করছে। যারা সবাইকে খুশি করার চেষ্টা করে তারা কাউকেই খুশি করতে পারবে না অ্যাকচুয়ালি। এটা কখনোই সম্ভব নয়। আমরা দেখেছি যে বলে না যে ও সবার বন্ধু, তার মানে ও কারোরই বন্ধু নয় আসলে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরিবডি টু আইডেন্টিফাই দ্য বেস্ট, দ্য মিডল অ্যান্ড দ্য ওয়ার্স্ট। যে ওয়ার্স্ট তাকে পানিশ করা হবে, যে বেস্ট তাকে রিওয়ার্ড দেওয়া হবে অ্যাট এনি গিভেন টাইম অর কন্ডিশন, এবং তখনই আপনিও জীবনে সফল হতে পারবেন। এবং সবশেষে আমি এটাই বলতে চাই যে উইদাউট ব্রিঙ্গিং লট অফ চেঞ্জেস, এবং সেটা খুব ফাস্ট পেসেও করতে হবে, খুব তাড়াতাড়ি, এই চেঞ্জগুলো ছাড়া আপনার প্রগ্রেস হওয়া সম্ভব নয়। সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা পজিশনে হোক, সাকসেসের ক্ষেত্রে হোক, বা টাকা পয়সা হোক, রিলেশন, ফেম, নেম, যে কোনো ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই, কখনো কখনো অ্যাকচুয়ালি আমাদের চারপাশে এমন কিছু ইভেন্ট হয়তো ঘটছে, কিন্তু আমরা সেটাকে খেয়াল করি না প্রপারলি। ধরা যাক অ্যাপেলের একটা নতুন ফোন লঞ্চ হয়েছে, আপনারা নিশ্চয়ই নিউজে শুনেছেন। তো এমন কিছু লোকজন ছিল যারা রাত থেকেই সেখানে লাইন দিতে শুরু করেছে, এবং সকালে যখন অ্যাপেলের শপ খোলা হয় তখন ওরা ফোনটা কেনে। একটা লোক যে বাইরে থেকে ব্যাপারটা দেখছে, সে ভাবছে যে আরে ভাই, আমি তো 10 দিন পরেও এটা নিয়ে যেতে পারতাম, এমন কি ব্যাপার আছে। দিস ইজ দ্য কাইন্ড অফ আ পার্সপেক্টিভ অফ এভরি পিপল যারা খুব একটা ফ্যামিলিয়ার নয় উইথ দ্য টেকিজ, বা তাদের প্যাশন নেই, প্যাশন ফর দ্য নিউ টেকনোলজিস। আমাদের সবার জন্য এটা খুব অদ্ভুত। ফ্রম দেয়ার পার্সপেক্টিভ তারা বাইরে থেকে হাসছে এবং ভাবছে যে ওই মানুষগুলো জানে না যে তারা ওখানে কেন ওয়েট করে আছে। পৃথিবীতে টেকনোলজিটা আমরা চেঞ্জ করেছি, এটা আমরা ভুলে যাই, কিন্তু এটাই ফ্যাক্ট। আমরা এটা একেবারেই বুঝতে চাই না। আমি একটা এক্সাম্পল দিই তাহলে। বিগত বেশ কয়েক বছরে দ্য কাইন্ড অফ চেঞ্জেস ইজ হ্যাপেনিং সারা পৃথিবী জুড়েই, সারা পৃথিবীর টেকনোলজিতে, আমাদের সোসাইটিতে যেটা হয়েছে, এটা সত্যিই মাইন্ড ব্লোয়িং। এটা আমরা বুঝতে পারি না। কারণ আপনি ভাবুন না যে কয়েক বছরে সিনেমা হল ছিল, তারপর আস্তে আস্তে কেবল টিভি এলো, তারপরে টাটা স্কাই এলো, এখন তো আরও কত কিছু চলে এসছে। আমার এখন আর মনেও নেই যে আমি
টাটা স্কাইতে লাস্ট কবে দেখেছি কিছু। এখন হয়তো সবসময় অ্যাপেলে বা নেটফ্লিক্সে বা প্রাইমেই সিনেমা দেখি আমি। আমার এটাও মনে নেই যে শেষবার আমি থিয়েটারে গিয়ে সিনেমা কবে দেখে এসেছি, কারণ এখন যে কোনো নতুন সিনেমা 1 মাসের মধ্যেই নেটফ্লিক্সে চলে আসে। তাহলে আমি ভাবছি যে হলে কেন যাবো, নেটফ্লিক্সেই দেখে নেব, বা হয়তো কখনো কখনো। কিন্তু সিনেমা হলে যাওয়ার সংখ্যাটা অনেক কমে গেছে এই মুহূর্তে। আর এই যে এখন চ্যাট জিপিটির সময়ে পৃথিবীটা আমূল পরিবর্তন হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে আমি আমার কোম্পানিতেই দেখলাম যে একটা প্রোগ্রাম তৈরি হচ্ছে যেটা আমরা ইমপ্লিমেন্ট করছি ম্যানকাইন্ডে। আপনি একটা প্রশ্ন করবেন যে সাউথে সেল কেন কম হচ্ছে, 4 সেকেন্ড ম্যাক্সিমাম, 4 সেকেন্ডের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন যে এখানে এই সমস্যা হয়েছে, এই হেডকোয়ার্টারে এই সমস্যাটা হয়েছে, আপনি সবটা জানতে পেরে যাবেন। সামটাইমস আপনি হয়তো সমস্ত জিনিসটা প্রপারলি জানেন না যে সেটাকে কিভাবে ইউজ করতে হয়। সেজন্যই আমি সবাইকে বলতে চাই যে আগামী কয়েক বছরে পৃথিবীটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। আপনার এরকম না মনে হয় যে আমি কোন পৃথিবীতে এসে পড়েছি। তো আমি যেটা বলার চেষ্টা করছি, বিগত 10 বছর বা 15 বছর ধরে আমরা এটাই বলে আসছি, এবং আপনারা দেখতে পাবেন যে দ্য ওয়ে ম্যানকাইন্ড হ্যাজ চেঞ্জড। কেউ এটাকে নেগেটিভভাবে নেবে, বেশিরভাগ লোকজন পজিটিভভাবেই নেবেন এটাকে। পজিটিভ এই জন্য নেবেন কারণ তারাই এখন রয়েছেন কোম্পানিতে বেশিরভাগ। আমি আরও একবার একটা জিনিস জোর দিয়ে বলতে চাই, অ্যাডপ্ট চেঞ্জেস। যাই হচ্ছে সেটাকে অ্যাডপ্ট করুন। অর্গানাইজেশনের ইন্টেনশনটাকে বোঝার চেষ্টা করুন। আপনি যেটা শুনছেন যে ও হয়তো বলেছে যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে, কোম্পানিটা এরকম হয়ে গেছে বা বদলে গেছে, এসব ভুলে যান। ভালো করে ম্যানকাইন্ডের পলিসিটার দিকে দেখুন, আপনি ইনসেন্টিভটা দেখুন, আপনি পজিশনটা দেখুন, আপনি প্রমোশনটা দেখুন। এই যে আজে বাজে কথা যেগুলো না, সেগুলো বাদ দিন। তার বদলে ম্যানকাইন্ডে যে আসল অ্যাকশনটা নেওয়া হচ্ছে সেটার দিকে যদি নজর দেন, তখন আপনি আসলটা ভালোভাবে বুঝতে পারবেন। উই আর ওয়ান অফ দ্য মোস্ট কম্প্যাশনেট অ্যান্ড আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট গ্রাউন্ডেস্ট কোম্পানি, অর্গানাইজেশন। আমরা এমন একটা অর্গানাইজেশন যেখানে আমরা আমাদেরকেই 24/7 প্রমোট করার চেষ্টা করি। সারা বছর ম্যানকাইন্ডিয়ান্সদের ব্যাপারেই ভাবছি, সেটা যে কোনো জায়গায়, প্রোডাকশনে, R&Dতে বা মার্কেটিংয়ে, সেলসে বা অফিসে। এবং আমরা সবসময় লক্ষ্য এটাই থাকে আমাদের যে উই শুড মেক দিস কোম্পানি ইনস্টিটিউশন যার মধ্যে একটা আনবায়াসড এনভায়রনমেন্ট থাকবে, মেরিটোক্রেসি থাকবে, এবং সেটা প্রচণ্ড দ্রুত গতিতে হচ্ছে আজকালকার দিনে। এবং আমি প্রমিস করছি আপনাদেরকে যে আগামী কয়েক বছরে আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে পারবো। আই উইশ অল দ্য বেস্ট, গুড লাক and have a great year ahead. I'm sure যে এই বছরটা খুব ভালো যাবে. I'm very confident about that. All the best. Bye bye. See you. Take care.